সিমটা ভালো পড়ছে। এই বছর তো মনে হয় সিমের তরকারি প্রথম খাচ্ছি না, মানে এই নতুন সিমের। এগুলো নতুন সিম না, হ্যাঁ, এটা এই দেশি না। তুমি আলু একটু বেশি দিয়ে দাও না তরকারিতে। ও যেটা খায় না তরকারিতে সেটাই তার প্লেটে সব থেকে বেশি ওঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি ভালো, শুধু আমার একটু মাথা যন্ত্রণা, একটু না অনেক বেশি। তারপরেও কি করা, সুস্থ থাকি অসুস্থ থাকি, পরিবারের সবার কথা চিন্তা করতে হয়। এখানে তো আর আমার হেল্পিং হ্যান্ড নাই বা অন্য কেউ নাই যে একটু হেল্প করে দিবে। সব কিছুর পরেও সারাদিন শুয়ে থেকে ঝটপট করে একটু রান্না করলাম, এবং রান্নাগুলো কি করলাম আপনাদের ইব্রাহিম ভাই খেয়ে কী বললো, কারণ আমি আজকে কি রান্না করছি, কীভাবে রান্না করছি নিজেও জানি না, জাস্ট শুধু বসাইছি এবং ভিডিও করতে হবে তাই করছি। আপনারাও দেখে বলবেন যে তরকারি রান্নাটা আসলে কেমন হয়েছে। মাথাটা এত ব্যথা করছে কারণ আমার তো মাইগ্রেনের যে সমস্যাটা মাঝে মাঝে আসে। তো তারপর কি করা, মানে এত খারাপ লাগছে, কিন্তু ঘরে খাওয়ার কিছুই নাই। কালকেও তো রান্না করি নাই, এখন তো রান্না করতে হবে। তো আমি মাংসটা ভালো করে ধুয়ে তারপর এখন পাতিলে নিয়ে নিই। মাংস ধুয়ে ফেলেছি, মাংসের ভিতরে পেঁয়াজ দিব। এটা কিন্তু ল্যাম্ব, তো ল্যামের রান্নার ধরনটা কিন্তু একটু অন্যরকম, নর্মাল গরুর মাংসের মতো না। ল্যাম্ব বা শিপ যেটাই বলেন সেটা কিন্তু হচ্ছে একটু রান্নার প্রসেসটা অন্যরকম হয়। তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিব, দারচিনি, এলাচ এবং তেজপাতা। তেল, বিসমিল্লাহ বলে চুলায় বসাই দিব। ভালো করে এখানে একটু হলুদ, লবণ, আদা রসুন পেস্ট সব কিছু সাথে মিক্স করে দিই। আমি এখানে যখন আসছি, আমি তো মানে এখানে কি দেশে থাকতে এই জীবনে কখনোই আমি ল্যাম্ব খাই নাই। তো এখানে আসার পরে যখন আমি তো আপনাদের ইব্রাহিম ভাই, আমি তো খেতেই পারতাম না, রান্না করলেও গন্ধটা থাকতো, কিন্তু আস্তে আস্তে শিখেছি। বাট বেশিরভাগ ল্যাম্ব রান্না করা শিখেছি কোকিলা আপা আর খালার কাছ থেকে, কারণ ওনারা তো এখানে অনেক বছর ছিল, মানে অনেক বছর ধরে। তো এই জন্য তো ওনাদের কাছ থেকে শেখার পরে আমার এই রান্নাটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমারটা খেয়ে বলে যে আমারটা নাকি অনেক মজা হয়। তো এটাই আসলে একটা সার্থকতা, যাদের কাছ থেকে শিখলাম তারা খেয়ে যখন বলবে যে অনেক মজা হয়েছে, এটাই সব থেকে বড় জিনিস। রান্না হতে হতে এখন এখানে আমি সিমগুলো বেছে নিই, সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। মাংসের আলুটা এই ছুলে নিই। এই কিচেনের ফ্যানের বাতাস, মানে ফ্যান ছাড়লে আমার মাথার ভিতরে দুম দুম করে, এমনিতেই মাথা ব্যথায় ফেটে যাচ্ছে আজকে, এর মধ্যে আবার এই ফ্যানের সাউন্ড। আমার মাইগ্রেনটা আমার বমি করতে করতে জীবন চলে যায়, আর শুধু মনে হয় অন্ধকার ঘরে চুপ করে পড়ে থাকি, কারোর কথা শব্দ কিচ্ছু ভালো লাগে না। তারপরে কি করা, জীবন, সংসার, বাচ্চা কাচ্চা, আমাদের মেয়ে মানুষের দুনিয়া উল্টে গেলে ওই কাজগুলো করতে হবে। তো মাংসের জন্য আমি 3টা আলু ছুলে নিলাম, ডিমের জন্য মশলা কষায় নিয়েছি। এখন মাছগুলো একটু কষায় উঠায় নেব। একটু কষানো হবে মশলার সাথে, তখন মাছগুলো ফ্রাই করবো, এবং এই মশলার ভিতরে আমি 3টা কষাই নিই। মাছটা কষানো হয়ে গেছে, বেশি না, একদম অল্প একটু সময় এই পাশ ওপাশ করে উল্টায় মাছটা হচ্ছে কষায় নেব। বেশি কষাইতে গেলে কিন্তু মাছ ভেঙে যাবে, তখন তরকারিতে দেওয়ার পর পর এটা একদম ভেঙে মাছের সাথে তরকারির সাথে ঘন্ট হয়ে যাবে।
অনেকে বলেন আমি একটা বড় স্ট্যান্ড নিয়ে কেন হচ্ছে রান্নাবাড়া বা ভিডিও বানাই না। আসলে আমার এই সাইডে যদি খালি থাকতো, এখানে যদি কোনো ওয়াল না থাকতো, সেই ক্ষেত্রে আমি আমার ক্যামেরা এবং ক্যামেরা স্ট্যান্ডটা ওই পাশে দাঁড়া করালে রান্নাটা প্রপার দেখা যেত। আমি আসলে এই পাশ থেকে রান্না করতে হয়, এই পাশ থেকে ভিডিও করতে হয়। চাইলেই আমি একটা যে কোনো হচ্ছে স্ট্যান্ড দিয়ে রান্না করতে পারি না। আমি যদি এই সাইড থেকে দেই তাহলে সেক্ষেত্রে আপনারা রান্নাটা এভাবে দেখতে পারবেন না, জাস্ট পুরো ভিউটা দেখতে পারবেন এখানে কী অবস্থা কী না অবস্থা। এই জন্য আমার ছোটো একটা হচ্ছে ট্রাইপড দিয়ে কাজটা চালাতে হয়। আর ব্লগিং আসলে এইভাবেই ঠিক আছে। ইনশাল্লাহ কখনো যদি সুযোগ সুবিধা হয় তখন আমি ওইভাবে রান্না করব বা ভিডিও করব, দেখাবো। আচ্ছা, সিমটা আমি এখন একটু কষাই নিব। আমি আর কোনো পানি দিব না, এই মশলা থেকে আমি হচ্ছে সিমটা কষাবো। সিমটা কষানোর পরে আমি পানি দিয়ে দিব, একবারে ঝোলের পানি। সিমটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে একদম কুচি কুচি হয়ে যাবে। আর আমি হচ্ছে সিম কী করছি, এই যে পুরো সবগুলা, যেহেতু আমি আস্ত রান্না করতেছি, সবগুলো এরকম ফাটাই নিয়ে নিয়ে ভিতরে দেখছি যে পোকামাকড় আসছে কিনা। এরপরে লবণ পানি দিয়ে 5 মিনিট 10 মিনিট ভিজাই রাখছিলাম। এখন এটা আমি হচ্ছে ভালো করে ধুয়ে রান্না করছি। সিমে দুটো আলু দিয়ে দিলাম, কারণ আলু, সিম আর এর ভিতরে একটা টমেটো দিব। তার আগে না, আগে কষাই ফেলছি আলুটা দিয়ে, এখন পানিও দিয়ে দিব, ঝোলের পানি। আলু আর সিম দিয়ে তো একটু কষাই নিলাম, এখন আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানি দেওয়ার সাথে সাথে আমি এখানে মাছটাও দিয়ে দিব, তাহলে মাছের সাথে সিমের সাথে একসাথে সুন্দর করে একটা জাল খাবে, খেতেও মজা লাগবে। এখনই লবণ চেক করবো না, আর একটু পরে লবণটা চেক করব। এখন দিব একটা টমেটো আর কাঁচামরিচ। দিয়ে হালকা নাড়া দিয়ে লবণটা চেক করে আমি হচ্ছে ঢাকনাতে ঢেকে দিব। এখন দিয়ে দিব নিজেদের বাগানের ধনিয়া পাতা, যেটার ঘ্রাণ মানে অতুলনীয়। এত সুন্দর একটা মানে ঘ্রাণ, কি বলবো, দোকান থেকে আনলে সবসময় আসলে এরকম ঘ্রাণ হয় না। মাশাআল্লাহ, তরকারিটা দেখেই মনে হচ্ছে খুবই মজা হবে। আপনাদের ইব্রাহিম ভাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে, মানে তার এই টাইপের তরকারি অনেক পছন্দ, অনেক পছন্দ। আলহামদুলিল্লাহ, রান্না শেষ। এখানে যে সিম, টমেটো, আলু দিয়ে মাছ, আর এখানে হচ্ছে মিট দিয়ে আলু দিয়ে ঝোল। এখন সব কিছু একটু মোছামুছি করে, ডোর খুললো না, লাগলো বুঝলাম না। এখন আমি বিনটাও ফেলতে হবে। এগুলা রান্না করছি, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে ডিম দিয়ে ভাত। আরে যে পাশে তোমার ভাত বাবা, আর দিব আর একটু নাও, আইলোটুকু খাবে। সালাদও খাবা, আর তরমুজটা একটু কাটতে হবে। কি তরমুজ? এখন আমরা ভাত খাই আমার মাথাটা ব্যথা করে মরে গেলাম রে। ভাত গরম দাও বাবা, তরকারি তো গরম, আগে ভাত গরম দিতে হবে না। ভাত গরম ওই যে কি মাছ, যে পশম ছাড়া যেটা, হ্যাঁ হ্যাঁ, এই যে খোসা হয় না তো, ওই আস আর কি। Now I am doing some salad now before you eat rice. Then you are very good. উঁচু করে দেবো মা। কতটা, একটা না দুটা? রান্না শেষ করতে না করতে খাওয়ার পাবলিক এসে হাজির।
আয়দার পরীক্ষা 2টা আছে, আল্লাহ করে শেষ হয়ে গেছে। আরেকটা দিয়ে পালো না? Are you sure? আমি শিওর। যা, সিমটা ভালো পড়ছে। এই বছর তো মনে হয় সিমের তরকারি প্রথম খাচ্ছি না, মানে এই নতুন সিমের। এগুলো নতুন সিম না, হ্যাঁ, এটা এই দেশি না মনে হয়। আলু একটু বেশি দিয়ে দাও না তরকারিতে। ও যেটা খায় না তরকারিতে সেটাই তার প্লেটে সব থেকে বেশি ওঠে। মানে আমি চাই আলুটা কম খাই। বাট এই সমস্ত তরকারিতে একটু আলু না দিলে ভালো লাগে একটু না। দেওয়া তো ঠিক আছে। হ্যাঁ, একটা ছোট ছোট 2টা দিছি। তরকারিটা গ্রান বাইরেছে কি, ওই যে করিয়ান্ডার আর আলু, সেই মাশাআল্লাহ। খাওয়ার পরে বোঝা যাবে মাশাআল্লাহ। মাছকে আরেকটা নিয়ে নিল, ভাঙ্গা একটা পড়ছে এখানে। ইয়া, ঠিক আছে। তরকারিটা মানে ওই যে বাংলাদেশের শীতকালীন সবজি হয় না, ওই রকম। আসলে আমাদের এখানকার যে ওয়েদার, এটা কিন্তু বাংলাদেশের শীতকাল, এই জন্য এই টাইম আসলে আমাদের কাছে এই শীতকালীন সবজি যেগুলা মজা লাগে। এবং- আসলে 12 মাসই এই দেশে পাওয়া যায়, কিন্তু শীতকালে একটু বেশি মজা লাগে না? সেই মতো করিয়ান্ডার ফ্লেভার বেড়েছে কি। ওই জায়গাটা আস্তে আস্তে রেডি করতে হবে। ওয়েদার ভালো। আমরা শেয়ারিং। ওরে একটা দাও, ওরে একটা দাও। No, that's not what I'm complaining about. হ্যাঁ, She said she'd have one. She cooked 3 eggs, and that's 3 cushions. একটু খাইছি তো আয়াত। কুসুম না খাইলে এগের হইলো। Exactly. কালকে থেকে তরমুজটা কাটার আলসেমিতে খাওয়া হচ্ছে না। কয়েকবার করে বলছি কেটে দেওয়ার জন্য, সময়ও পাইনি। ছোটখাটো একটা দুর্ঘটনা ঘটে গেল, দেখলেন আপনারা। আর এই দুর্ঘটনাটা কাটবো না, কারণ দুর্ঘটনা থেকে যাক, সব কিছু যখন ন্যাচারাল, এটাও ন্যাচারালি থাকুক। বিসমিল্লাহ। তরমুজটা না কচকচা। একটা প্লেট নিয়ে আসি। কাটা শেষ। রাতের জন্য আর ভাত বসাইনি, তারা পরোটা হলেই খুশি, তো ভাবলাম পরোটাই করে দিই। মিট দিয়ে পরোটা খেতে ভালো লাগবে। আর আমি এখানে পরোটা ভাজতে ভাজতে, আজকে থেকে যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে, তারা বসে বসে ওয়ার্ল্ড কাপ দেখছে। অলরেডি তো মেক্সিকোতেই আজকে বেশিরভাগ সাপোর্ট করতেছে আর কি। অলরেডি একটা গোল দেওয়া হয়ে গেছে, রেড কার্ড পাওয়া হয়ে গেছে, ইয়েলো কার্ড পাওয়া হয়ে গেছে, সব ডান ফার্স্ট দিনই, নাকি আয়াত? পরোটা বানানো শেষ, মিট দিয়ে পরোটা দিয়ে আজকে রাতের খাবার। এমন একটা দেশে থাকি, আপনার মন খারাপ না থাকলেও মনটা খারাপ হয়ে যাবে, আপনি ডিপ্রেশনে না থাকলেও ডিপ্রেশনে চলে যাবেন, আপনার যদি মনে অনেক ফুর্তিও থাকে তারপরে আপনার মন মরা হয়ে বসে থাকতে হবে, এমন একটা জায়গায় থাকি। কারণ আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যারা ইউকেতে আছেন আপনারা তো ভালো করেই জানেন যে ইউকের ওয়েদারটা আজ কতদিন কি অবস্থা। প্রতিদিন যদি ঘুম থেকে উঠে দেখেন বৃষ্টি, অন্ধকার, কেমন লাগে বলেন? অটোমেটিকলি মন মেজাজ শরীর সব খারাপ হয়ে যায়। আমার তো মনে হচ্ছে আমার এই মাথা ব্যথাটা এই ওয়েদারের কারণেই হচ্ছে। রোদ ঝলমলে দিন হোক, দেখবেন আমার মন ফুরফুরা, মেজাজও ভালো, শরীরও ভালো, মানে কিছুই করা যাচ্ছে না, কিছুই না। বাইরে যাওয়া বলেন, কাজ বলেন, গার্ডেনিং বলেন, কোথাও ঘুরতে যাওয়া তো এই মুহূর্তে হবে না, কারণ আয়াদের পরীক্ষা। আমরা অনেকের মতন চাইলেও ঘুরতে যেতে পারি না, কারণ যারা আছেন আমার মতন, যাদের বাচ্চা আছে তারাই জানেন, স্কুল টিস্কুল বন্ধ দিয়ে আমরা কখনো ঘুরতে যেতে পারি না। হলিডে টলিডে হলে ঠিক আছে, তখন যাই হাফ টার্ম। তো আয়াদের পরীক্ষার জন্য আমরা মানে কোথাও ওইভাবে যাইনি। সামার হলিডে সামনে আসতেছে, তখন হয়তো বা
সুস্থ থাকলে, ভালো থাকলে, বেঁচে থাকলে কোথাও না কোথাও যাব, এটা আর কি। আর কিন্তু এই যে আবহাওয়া হয়েছে, এটা যদি থাকে কোথাও যাওয়া হবে না। মানে পুরা দিন রাত 24 ঘন্টা অন্ধকার অন্ধকার অন্ধকার। আর এবার তো মনে হয় গার্ডেনিং আর কারোর হচ্ছে না, কারণ গার্ডেনিংয়ের যে অবস্থা, এত বেশি পানি, আমার মনে হয় যে শিকড় পচে সব ধুলে সাথ হয়ে যাবে। কারোর কোনো কিছু বাড়তেছে না, কোনো কিছু বড় হচ্ছে না, কোনো কিছু সুন্দর হচ্ছে না। আল্লাহই জানে ভালো যে কবে দিনটা ভালো করবে। বিশ্বাস করেন, মানে আমি এই দিনের কথা আর কী বলবো। যারা ইউকেতে আছেন আপনারাই বলেন কি একটা অবস্থা। হ্যাঁ, মানে আজকে সারাটা দিন আকাশটা অন্ধকার ছিল, গতকালকেও সেম, আজকেও সেম, কালকেও মনে হয় সেম থাকবে। জানি না আল্লাহ কি রাখছে কপালে। যাই হোক, আপনাদের সাথে একটু সুখ দুঃখের গল্প অনেক সময় আলাপ করি, তো আজকে করলাম এটার জন্য। সবাই আমার মানে মাথা ব্যথা, কালকে থেকে পর্যন্ত মাথা ব্যথা, অনেক বেশি মাথা ব্যথা, ওষুধ খাচ্ছি এখনও 2টা। আমি প্যারাসিটামল খেয়ে ঘুমাবো। বিকালবেলায় নর্মালি আমি ঠেসে ধরেও আমাকে ঘুম পাড়াইতে পারে না। যখন ঘুম আসে, অসুস্থ অসুস্থ লাগে, তখন আমি কারোর কথা শুনি না, আমি এসে ঘুমাই যাই, কারণ তখন আর কিছু করা থাকে না। বাট এমনি সময় আপনাদের ইব্রাহিম ভাই বলে তোমাকে অনেক বিধ্বস্ত লাগতেছে, যে একটু ঘুমাও, যাও একটু ঘুমাও। বাট আমি বান্দা ঘুমাই না, টুং 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 করে বেড়াই। বাট আজকে আমার মনে হয়েছে যে আমি একটু যে শুবো, আমার যতক্ষণ ইচ্ছা আমি ঘুমাবো। সো ঘুমাইছি। ঘুম থেকে ওঠার পর আপনাদের ইব্রাহিম ভাই বলে কি তোমার এখন মনে হচ্ছে মরা ফুল গাছে পানি দেওয়ার পরে জেতা হয়ে গেছে। কারণ ফ্রেশ ফ্রেশ লাগছিল নাকি আমাকে, আমিও বুঝতেছি না, হয়তো বা। যাই হোক, সবাই ভালো থাকেন। আর যারা আমার দিশাস কুকবুকে সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসা। আমি মানে সবসময় বলি, বরাবরই বলি, এটা হচ্ছে আমার কোনো রেসিপির চ্যানেল না। আমি হচ্ছে কুকিং চ্যানেল বলতে যেটাকে বোঝায় একদম পারফেক্টভাবে প্রেজেন্ট করা, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা। আমি চেষ্টা করি, কিন্তু যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু। কিন্তু আমার পছন্দের রান্না, শখের রান্নাগুলো আমি এইখানে দিশাস কুকবুকে দিয়ে থাকি। কারণ এক সময় আমিও দেখতে আমার খুব ভালো লাগবে যে আমি এভাবে রান্না করতাম, আমার ছেলেরা দেখতে পছন্দ করবে। আমার ছেলেরা তো সারা জীবন জানি না কে কোথায় কখন থাকবে, পড়াশোনার তাগিদে, চাকরি বাকরি তাগিদে, তখন দূরে গেলে ওরাও মার চ্যানেলটা দেখতে পারবে, মার রান্নাটা দেখতে পারবে, দেখে দেখে রাঁধতে পারবে বা দেখবে। এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য এই দিশাস কুকবুকটা খোলা। সেই সাথে আপনারা যারা আছেন নতুন নতুন রাঁধুনি, একেবারেই রান্নার রও জানেন না, তাদের জন্য এটা আর কি। তো যাই হোক, যারা এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দিশাস কুকবুক, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। ভেরি সুন আই থিঙ্ক আমার 25,000 হয়ে যাবে যদি আপনারা একটু ভালোবাসা দেখান, এই আর কি। তো আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।